তো আজকে আমরা শুরু করব ওয়ান অফ দ্য পোয়েম ফ্রম দ্য এসএলএসটি ইংলিশ, যেটা 9, 10 এবং 11, 12 দুটোতে ইনক্লুড করা আছে। যাকে সিম্পল ভাষায় বলতে গেলে যে দুটোই ভেরি কমন। আজকে আমরা যে পোয়েমটা নিয়ে কথা বলবো সেই পোয়েমটার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এটা কার দ্বারা লেখা হয়েছে আমরা সবাই জানি, এটা কারণ এটা খুবই কমন পোয়েম। এটা লিখেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লিখেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম, বিফোর স্টার্টিং দ্য পোয়েম আমাদেরকে দু তিনটা পয়েন্ট জানতে হবে। এক নম্বর হচ্ছে যে কনটেক্সট, এক নম্বর পয়েন্ট জানতে হবে কনটেক্সট। দু নম্বরটা জানতে হবে টেক্সট। আর তিন নম্বর জানতে হবে ক্রিটিক্যাল কমেন্ট। ক্রিটিক্যাল কমেন্ট, যে কোনো পোয়েম পড়তে গেলে আমাদেরকে এই তিনটি জিনিস মাথায় রাখতে হবে। এই তিনটি যদি জিনিস মাথায় রাখি তবে আমরা খুব ইজিলি যে কোনো পোয়েমকে, যে কোনো ফিকশনকে, যে কোনো ড্রামাকে ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবো এবং ফলস্বরূপ পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। তো আমরা প্রথমে জেনে নেব যে এই যে পোয়েমটা দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এই পোয়েমটার কনটেক্সটটা কি। এটা রাইটারটা হচ্ছে রোমান্টিক এজের রাইটার এবং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রাইটার, এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় নেচার পোয়েট। কেন নেচার পোয়েট বলা হয়? আমাদের দিকে আমাদের সমাজে যখন বাস করবে তখন তোমরা ধরে নাও জানতে পারবে যে কেন কোনো একজন মানব বিদ্বেষী হয়ে যায়, মনুষ্যত্ব প্রেমী হয়ে যায়, কখনো আবার প্রাণী প্রেমী হয়ে যায়। এগুলোর পেছনে কিন্তু অনেকের লজিক থাকে, অনেকে আবার থাকে না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে কেন প্রকৃতির প্রতি এত ভালোবাসা, এত টান, তার কিন্তু কিছু নমুনা অবশ্যই ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ কনটেক্সট কিন্তু আছে। কনটেক্সটটা কি? রোমান্টিক পিরিয়ডের সময় কি হয়েছিল? ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল। ফ্রেঞ্চ রেভলিউশন যে কোনো জায়গাতে আমরা দেখেছি যখন রেভলিউশন যখন হয় তখন কি হয়, পুরাতন সিস্টেমকে ভেঙে দিয়ে নতুন একটা সিস্টেমের সূচনা হয়। ঠিক সেরকম ভাবে ফ্রেঞ্চ রেভলিউশন হতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল। এবার কথা হলো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো এখন চলছে, তখন কেন এতটা প্রভাব ফেলেছে? সিম্পল কথা, সিম্পল কারণ হলো দ্যাট যে ফ্রেঞ্চ রেভলিউশনের সময়তে তখনকার মানুষগুলো খুব সিম্পল এবং সাদামাটা জীবনযাপন করতো। কিন্তু যখন রেগুলেশন ঘটলো, মানুষ শহর মতো হতে শুরু করলো, তখন কিন্তু অনেক প্রকৃতির প্রতি অনেক জুলুম বা অত্যাচার, প্রয়োজনীয় হোক অথবা অপ্রয়োজনীয় হোক, হতে থাকলো, যেটা আমরা এখন চরম আকারে লক্ষ্য করছি। তো ইন্ডাস্ট্রিয়ালে যখন হয়ে গেল তখন কি হলো, প্রকৃতির প্রতি এক প্রকার মানুষের বিরূপ মনোভাব, যদিও পুরোপুরি নয়, কখনো কখনো প্রয়োজনের খাতিরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে মানুষ সাপোর্ট করলো রুটি রোজগারের জন্য, খাবারের জন্য। এগুলো ব্যাপারগুলো আমরা হিস্ট্রিক্যাল ম্যাটারে যাব না, আমরা যদি শুধু এইটুকুটা জানবো যে কেন তিনি এত নেচার। তো এটা স্টার্ট করার আগে আমরা প্রথমে পোয়েমটাকে পড়ে নিই। পোয়েম তো নয়, এটা হচ্ছে একটা সনেট, 14 লাইনের একটা সনেট। এই সনেটটা আমরা প্রথমে একবার রিড আউট করে নিই, তবে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। দিয়ে আমরা ওয়ান বাই ওয়ান, ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা পোয়েমটাকে অ্যানালাইসিসে যাব। তো দেখো আমি পড়ছি, রেড কালার যেটা হচ্ছে পোয়েমের লাইন। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, লেট অর সো, getting and spending, we lay waste our hours, little we see in nature that is ours. We have given our hearts away, a sordid boon. This sea that bears her bosom to the moon, the winds that will be howling at all hours and are gathered now like sleeping flowers. For this, for everything, we are out of tune. It moves us not, great God, I would rather be
a pagan, circled in a great autumn. So might I, standing on this pleasant lea, have gleams that make me less forlorn, have sight of Proteus rising from the sea, or hear old Tritons blow his wealth horn, wreath horn. এটা হচ্ছে তোমার প্যাট্রিয়ার্কিয়ান সনেট, 14 লাইনের সনেট। আর প্যাট্রিয়ার্কের সনেটের বৈশিষ্ট্য হলো যে প্রথমকার 6 লাইনে থাকবে, প্রথমকার 8 লাইনে থাকবে আর্গুমেন্ট, প্রথমকার 8 লাইনে থাকবে আর্গুমেন্ট, লাস্ট 6 লাইনে থাকবে সলিউশন। অর্থাৎ অর্থাৎ নিজেই আর্গুমেন্ট দিবে এবং একটা সলিউশনে বের করার চেষ্টা করবে। তো আমরা এই পোয়েমে আমরা ঠিক সেই জিনিসটাই লক্ষ্য করছি। কি লক্ষ্য করছি? আমরা কি লক্ষ্য করছি? যে দেখো প্রথম লাইনে বলছে যে the world is too much with us, late or soon. the world মানে কি? the world বলতে এখানে আমরা তো জানি সবাই, এখানে ওয়ার্ল্ড বলতে একটা পার্টিকুলার প্লেসের কথা বলা হচ্ছে, পার্টিকুলার সেকশন, the world of materialism. ম্যাটেরিয়ালিজম, ম্যাটেরিয়ালিজমটা কি? ম্যাটেরিয়ালিজম আমরা ভোগবাদী। কার্ল মার্কস অর্থাৎ মার্কসিস্ট কনসেপ্ট, তোমরা যারা মার্কসিস্ট থিওরি পড়েছো তারা তুমি দেখতে পেয়েছো যে কার্ল মার্কস ছিল ম্যাটেরিয়ালসের বিরুদ্ধে। কারণ কার্ল মার্কস বিলিভ করেন যে ডেভেলপমেন্ট দরকার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, সমস্ত কিছু দরকার, কিন্তু যখন ওটা এক্সেসিভ হয়ে যাবে তখন কিন্তু ওটা হয়ে যাবে পয়জন আমাদের জন্য। তো ঠিক ওরকম ভাবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অলসো সেইং যে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, লেট অ্যান্ড সুন। অর্থাৎ দ্য ওয়ার্ল্ড অফ ম্যাটেরিয়ালিজম, অর্থাৎ ভোগবাদী চিন্তাটা ইজ টু মাচ, ইজ টু মাচ মানে অনেক বেশি, প্রয়োজনের থেকে অনেক বেশি, উইথ আস অর্থাৎ ভোগবাদী চিন্তা ভাবনাটা আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে। লেট অ্যান্ড সুন, লেট অ্যান্ড সুন মানে কি বোঝানো হয়েছে? লেট অ্যান্ড সুন, লেট মানে কি? লেট মানে তুমি এখানে বলতে পারো যে লেট মানে সাধারণত বোঝা হয়েছে যে পাস্ট কে বোঝানো হয়েছে, লেট মানে পাস্ট। আর সুন মানে কি? সুন মানে হচ্ছে ফিউচার কে বোঝানো হয়েছে। সুন মানে কাকে বোঝানো হয়েছে? ফিউচার। অর্থাৎ দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এই গোটা বিশ্বটা মানে বিশ্বের ম্যাটেরিয়ালিস্টিক বিশ্বটা আমাকে আকৃষ্ট করে রেখেছে, আবিষ্ট করে রেখেছে। কখন? আগেও করে রেখেছে এবং ফিউচারেও করে রাখবে। তারপরে দেখো, getting and spending we lay waste our powers, little we see in nature that is ours, we have given our hearts away a sordid boom. যেমন দেখো এর পরের লাইন এটা কি? গেটিং অ্যান্ড স্পেন্ডিং উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স। অর্থাৎ আমাদের মধ্যে যে পাওয়ার আছে, সাইকোলজিক্যাল বন্ডিং, এখানে পাওয়ার মানে মাসেল পাওয়ার, এখানে বলা হচ্ছে ইমোশনাল বন্ডিং বা সাইকোলজিক্যাল বন্ডিং। পাওয়ার মানে হচ্ছে ইমোশনাল আর সাইকোলজিক্যাল পাওয়ার, ইমোশনাল আর সাইকোলজিক্যাল পাওয়ার। তো উই লে, লে মানে রাখা, ওয়েস্ট আওয়ার পাওয়ার, উই লে ওয়েস্ট অর্থাৎ আমরা নষ্ট করছি, ওয়েস্ট যে ডাস্টবিনকে যেমন বলি না আমরা ওয়েস্ট বিন, তো আমরা কি করছি? গেটিং এন্ড স্পেন্ডিং, আমরা পাচ্ছি এবং কি করছি? নষ্ট করছি। উই লে ওয়েস্ট, আমরা নষ্ট করে দিচ্ছি। কি নষ্ট করছি? আওয়ার পাওয়ার, আমাদের যে ক্ষমতা, প্রকৃতির সঙ্গে যে প্রকৃত ভালোবাসা, পাওয়ার মানে প্রকৃতির সঙ্গে ভালোবাসার যে পাওয়ার। যেমন আমরা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলি যে আমাদের ভালোবাসার পাওয়ার কেউ জানে না, ঠিক ওরকম তিনি তার ভালোবাসাটা জাহির করছেন প্রকৃতির মাধ্যমে। লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স, লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স, দ্যাট মিনস কি লিটিল মানে অল্প, উই সি দেখতে পাচ্ছি, ইন নেচার প্রকৃতিতে আমরা দেখতে পাচ্ছি কি খুবই অল্প, দ্যাট ইজ আওয়ার্স অর্থাৎ আমাদের মধ্যে যে এত ভালোবাসা। আমরা জানি যে মানুষ হচ্ছে সর্বজীবের প্রতি ভালোবাসা করতে জানে,
সর্বশ্রেণী মানুষের প্রতি ভালোবাসা। কিন্তু এখানে কবি একটু উল্টে যাচ্ছে, উল্টে গিয়ে কি বলছে, যে আমাদের যে ইমোশনাল বন্ডিং ছিল প্রকৃতির সাথে, আমাদের পূর্বপুরুষরা বাপদাদারা যে প্রকৃতির মধ্যে মানুষ হয়েছে। যেমন তোমরা মহেশ্বর দেবীর যদি লেখা পড়ো, তো তিনি একটা কথা বলতেন যে জল, জমিন আর জঙ্গল, জল, জমিন এবং জঙ্গল, এই তিনটি হচ্ছে আদিবাসীদের প্রধান জীবিকার জন্য প্রধান কেন্দ্র। কিন্তু কি এখন ওটা চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক ওরকম ভাবে লিটিল উই সি ইন নেচার, নেচার মানে এখানে এনটা বড় হাতের আছে, অর্থাৎ নেচার মানে হচ্ছে প্রকৃতি। প্রকৃতি মানে কি গাছপালা না, এখানে প্রকৃতি মানে গাছপালা নয়, মনুষ্য জীববাদে যত কিছু আছে সমস্ত কিছু নেচারের আন্ডারে পড়ে। লিটিল উই সি ইন নেচার, দেখতে পাচ্ছি, দ্যাট ইজ আওয়ার্স, যেটা আমাদের মধ্যে থাকার কথা সেটা কিন্তু, মানে অর্থাৎ এখানে ইনডাইরেক্টলি কম্পেয়ার করছি কার সঙ্গে, প্রকৃতির মধ্যে যে গুণাবলীগুলো অর্থাৎ মানুষের মধ্যে যে গুণাবলী ছিল, অর্থাৎ ইমোশনাল বন্ডিং, সেই বন্ডিং গুলো এখন দিন বাই দিন হারিয়ে যাচ্ছে। তারপরে লাইনে কি বলছে দেখো, উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে এ সর্ডেড বোন, উই হ্যাভ, একটা সিম্পল লাইন, উই হ্যাভ গিভেন, আমরা দিয়ে দিয়েছি আওয়ার হার্টস অ্যাওয়ে, গিভ মানে কি, ত্যাগ করে দিয়েছি, আর হার্টস অর্থাৎ বলছে আমাদের এই হৃদয়টা যে ছিল একটু পরে আগের লাইনে আমি বললাম যে এই যে আওয়ার মানে কি বেরোতেছি, অর্থাৎ আমাদের হৃদয়টা যে ছিল প্রশস্ত, আমরা যে প্রকৃতিকে এত ভালোবাসতাম, কিন্তু এখন কি হয়েছে, আমরা আর ওই ভালোবাসাটা দিতে পারছি না। তো এই ভালোবাসাটা কি হয়ে গেছে, এখন বলছে এ সর্ডিড গুণ। সর্ডিড গুণ মানে কি, এ সর্ডিড গুণ মানে, এ সর্ডিড গুণ মানে হচ্ছে যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কথা উল্লেখ করছে, অর্থাৎ আমরা আমরা নিজেরাই লজ্জিত, আমরা এই যে সর্ডিড গুণ গুণ করে দিয়েছি, এটার জন্য আমরা নিজেরাই লজ্জিত। একটু একটু করে বুঝে তাহলে তোমরা জানতে পারবে। তারপরে দেখো কি বলছে, the sea, this sea that bears her bosom to the moon, অর্থাৎ তিনি যে যে সমুদ্রের ধারে লিখছেন, ওই সিটা, সমুদ্র ধারটা কি হয়েছে, দ্যাট বিয়ার্স আর বুজম টু দ্য মুন, অর্থাৎ আমরা জানি সমুদ্র উন্মুক্ত, ওখান থেকে মনে হয় যে সমুদ্রের সাথে একটা মনের একটা ভালো একটা সম্পর্ক আছে, তার মাধ্যমে সম্পর্ক তৈরি হয়। মনে হয় যে একটা রেস দেখবে, মনের যে রেস, রেসটা কি হয়, প্রতিফলিত হয় সমুদ্রে, এমনকি তোমরা নদীতেও দেখতে পাবে যদি সেটা ভালোভাবে লক্ষ্য করো। দ্য উইন্ডস, তারপরে দেখো তোমার দেখতে হবে, দ্য উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স, দ্য উইন্ডস, তারপরে কি বলছে, দ্য উইন্ডস আর উইল্ড অ্যান্ড এভার প্রেজেন্ট, দ্য ইমেজারি সাজেস্ট ভ্যালিডিটি অ্যান্ড ডিপ ইমোশনাল রেজোন্যান্স, অর্থাৎ কি হচ্ছে, দ্য উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স, তোমরা যদি ফাঁকা জায়গায় থাকো তাহলে দেখতে পাবে যে উইন্ড গুলো কি হচ্ছে, সর্বাবস্থায় কিন্তু বয়ে যাচ্ছে, কিন্তু বাতাস দেখবে কখনো বয়ে মৃদু বাতাস, কিন্তু এখানে যে বাতাসটা বয়েছে সেটা কি, সেটা হচ্ছে ভয়ঙ্কর, অর্থাৎ সিম্বল অফ ডিস্ট্রাকশন, সিম্বল অফ ডিস্ট্রাকশন, অর্থাৎ মানুষের যে ক্ষতিকারক দিকগুলো হতে যাচ্ছে এটা বলছে, কিন্তু কেন বাতাসটা নর্মাল বাতাস বলছেন, খুব জোরে বলছে, and are gathered now like a sleeping flowers. এবার কি হচ্ছে, আর আপ গ্যাদার্ড অ্যান্ড আর আপ গ্যাদার্ড, অর্থাৎ একত্রিত হচ্ছে নাও লাইক এ স্লিপিং ফ্লাওয়ার্স। স্লিপিং ফ্লাওয়ার্স মানে কি বোঝানো হয়েছে, অর্থাৎ যে সমস্ত ফ্লাওয়ার গুলো খসে পড়ে গেছে বা হয়তো অকেজ হয়েছে, গাছে আছে কিন্তু পাওয়ার নেই, অর্থাৎ একেবারে কি বলবো, ফুল ফুটে কয়েকদিন থাকে তারপরে কেমনই হয়ে যায় না, জড়সড়, ওই জিনিসটা বলতে চাইছি। আর গ্যাদার আপ লাইক নাও লাইক এ স্লিপিং ফ্লাওয়ার্স, ফর দিস ফর এভরিথিং উই আর আউট অফ টোন, ফর দিস ফর এভরিথিং উই আর আউট অফ টিউন, ফর দিস, এই সমস্ত কারণগুলো, ফর এভরিথিং
প্রত্যেকটা কোনায় কোনায় উই আর আউট অফ টিউন। উই আর আউট অফ টিউন মানে কি? টিউন মানে হচ্ছে ছন্দ। যেমন আমরা বলি যে কলার টিউন, মোবাইলের ক্ষেত্রে ইউজ করি কলার টিউন, ঠিক এরকম টিউন মানে হচ্ছে এখানে ছন্দ। আউট অফ, উই আর আউট অফ টিউন মানে হচ্ছে আমরা ছন্দের বাইরে চলে গেছি। এখানে মিনিংটা কি দাঁড়াচ্ছে? ছন্দ মানে তাহলে কি এখানে বোঝাচ্ছি, অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে প্রকৃতির সাথে আমাদের যেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল। যেমন আমরা জগদীশচন্দ্র বোস বলেছে, তোমরা জানো যে জীবেরও প্রাণ আছে। তো আমাদের পূর্বপুরুষরা যারা ছিল তারা কি হয়েছে, যে তারা প্রকৃতির দিকে তাকালে, গাছের দিকে তাকালে তারা অনেক কিছু বুঝতে পারত। তারা জীবজন্তুর দিকে তাকালে তারা অনেক কিছু বুঝতে পারত। কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে, পার্সোনাল গ্রোথের কারণে, ম্যাটেরিয়ালিজমের কারণে আমরা কি হয়েছি, আমরা প্রকৃতিতে যে সমস্ত জিনিসগুলো আছে, সেটা প্রাণী হতে পারে বা গাছপালা হতে পারে, আমরা কি হয়েছে, আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়ার কারণটা কি? কারণ রেভলিউশন ঘটেছে তার কারণে। আমরা এখন জিনিসটাকে এখন ভাববো না, আমরা রোমান্টিক পিরিয়ডের কথাটা ভাববো। কারণ দেখবে যে কোনো জিনিস যখন প্রথম শুরু হয় তখন কিন্তু অনেক 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 প্রতিবাদ ঘটে। ঠিক সেরকমই কবিতার কবিতার মাধ্যমে প্রতিবাদ দেখিয়েছে। ওই জন্য বলছে ফর দিস ফর এভরিথিং উই আর আউট টিম। মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে, বড় বড় বিল্ডিং হয়েছে, মানে কলকারখানা গড়ে উঠেছে, কিন্তু কি আমরা ছন্দ ছড়া হয়ে গেছি। অর্থাৎ একটা যে, কারণ গাছ গাছ এবং প্রাণীতে কথা বলতে পারে না, কিন্তু তবুও আমরা কোথাও না কোথাও যেন সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, অর্থাৎ সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা গাছ এবং অন্যান্য প্রাণীদের সঙ্গে কমিউনিকেশন করতাম। কিন্তু এই রেভলিউশন কি করেছে, আমাদেরকে কি করেছে, উই আর আউট অফ টিউন, আমরা এই ছন্দের বাইরে চলে গেছি। এই গেল 4 লাইন এবং 4 লাইন 8 লাইন, অর্থাৎ এগুলো ছিল প্রবলেম, অর্থাৎ সেগুলো বলছে। এবার 6 লাইনের শেষ 6 লাইন দেখো, এবার কিন্তু তিনি সলিউশন দেওয়ার চেষ্টা করছেন। সলিউশনটা কি দিচ্ছেন? সলিউশনটা দিচ্ছেন যে তোমরা পোয়েমের দিকে পড়লে তোমরা বুঝতে পারবে যে সলিউশনটা কি। সলিউশনটা হচ্ছে যে it moves us not, it moves us not, great God, I would rather be a pagan, suckle in a great out on, so might I, standing on this pleasantly, have place that would make me less alone, have sight of Proteus rising from the sea, or hear old return below age wraith on. এখানে এখানে কথা হলো যে এখানে আমি কি বুঝতে পারলাম, it moves us not, great God, I would rather be a pagan. গ্রেট গড, I would rather be a pagan. প্যাগান মানে কি? এখানে একটু বোঝার আছে যে প্যাগান, প্যাগান কাকে বলা হয়, সাধারণত প্যাগান কাকে বলা হয়? প্যাগান সাধারণত তুমি যদি হিস্ট্রি দিকে লক্ষ্য রাখো, নন আব্রাহামিক রিলিজিয়ন, নন আব্রাহামিক রিলিজিয়ন। নন আব্রাহাম তাহলে আব্রাহামিক রিলিজিয়ন কোনগুলোকে বলা হয়? আব্রাহামিক রিলিজিয়ন বলা হয় ইসলাম, খ্রিস্টান and others, এগুলোকে বলা হয় যে আব্রাহামিক রিলিজিয়ন। এগুলো রিলিজিয়ন বাদে কি প্যাগান একটা 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 বিশ্বাসের নাম। তো প্যাগানটা কি, তাদের মূল মন্ত্র কি? তাদের মূল মন্ত্র হলো যে ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ নেচার। অর্থাৎ প্যাগানরা কি করে, তারা প্রকৃতির পূজা করে। এদের কাছে এরা মনে হয় যে প্রকৃতিটাই হচ্ছে ভগবান। ওই জন্য অথর কিন্তু প্যাগান নয়। তবে এই যে এতগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রেভলিউশন, ম্যাটেরিয়ালিজম করছে, তার জন্য অথর বলছেন ইট মুভস আস নট, গ্রেট গড। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ স্রষ্টার উপরে বলছেন যে আই উইল রাদার বি এ প্যাগান,
বলছে এগুলো দেখে আমি খুব বিরক্ত। কাকে বলছে? ঈশ্বরকে বলছে। আই উড রেডার বি প্যাগান সার্কেল ইন এ ক্রিড আউট ওন। কি বলছি? যে আমি এই সমস্ত পৃথিবীর যে জ্বালা, এই পৃথিবীর যে সমস্ত মোহমায়া, সেই মোহমায়া থেকে আমি বেরিয়ে আসতে চাই। সো মাইট আই, যাতে আমি পারি। কেন? কেন এখান থেকে বেরিয়ে আসতে চাই? সো মাইট আই, মে থেকে মাইট, এখানে মাইট মানে হচ্ছে আমি বেরিয়ে আসতে পারি। স্ট্যান্ডিং অন দিস প্লিজেন্ট লি। লি মানে কি? লি মানে হচ্ছে, লি মানে দেখো, হম, লি মানে হচ্ছে ফার্লন অর্থাৎ ম্যাডো। হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস ফার্লন। ফার্লন মানে কি? হ্যাভ গ্লিমসেস, হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস ফার্লন। লেস মানে খুবই অল্প, ফার্লন মানে কি? তাহলে তাহলে ফার্লন মানে তুমি সিম্পলি বলতে পারো স্বর্গ, অর্থাৎ দুঃখ কষ্ট। তাহলে এখানে যে চার লাইন, এই চার লাইনে কি বলতে চাইছে? যে আমি প্রাগান হয়ে যাব, অর্থাৎ কি হবো? যে নেচার প্রেম হয়ে যাবো। কারণটা কি? কারণ এই যে পৃথিবীর যে দুঃখ জ্বালা কষ্ট, এখান থেকে আমি কিছুটা হলো রিলিজ পাবো, যেটা আমাদের ক্ষেত্রে অনেক সময় ঘটে। অনেকে যারা প্রকৃতি প্রেমিক, তারা প্রকৃতির প্রাকৃতিক পরিবেশকে পছন্দ করে, তারা তখন ওখানে কি হয়? ট্যুর করতে যায়। সিমিলারলি অথর অলসো বলছেন যে আমি কিন্তু এই জঞ্জাল থেকে বেরিয়ে আসতে চাই, কারণ হচ্ছে আমি দুঃখ কষ্ট আর সহ্য করতে পারছি না। আর বেরিয়ে আস কেন বেরিয়ে আসতে চাই? আবার দেখা হচ্ছে হ্যাভ সাইট, অর্থাৎ পাবো সাইট অফ প্রোটিয়াস রাইজিং ফ্রম দ্য সি। এখানে এটা কি? প্রোটিয়াসটা তাহলে কি? প্রোটিয়াসটা হচ্ছে গ্রিক মাইথোলজি, গ্রিক মাইথোলজি। এখানে কথা হলো যে এতগুলো কথা বলতে বলতে প্রোটিয়াসের কথা কেন তুলছেন? প্রোটিয়াসের কথা এখানে এই জন্য তুললেন যে প্রোটিয়াসকে বলা হয় যে সমুদ্রের প্রোটিয়াসকে বলা হয় সমুদ্রের দেবতা। পরে পরে হেয়ার ওল্ড রিটন বলো হিজ রেত হর্ন, বলো হিজ রেত হর্ন। প্রোটিয়াস তাহলে কি হলো? এখানে প্রশ্ন আসতে পারে যে তারা কারা? তারা হচ্ছে গ্রিক মাইথোলজি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কারণটা কি? নেচারস মিস্ট্রি অ্যান্ড ডিভিনিটি টু ফিল ওয়ান্ডার এগেইন। তো এখানে দেখো যে প্রোটিয়াস যে আছে, সে হচ্ছে কি হলো? প্রকৃতির সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রকৃতির দেবতা। যেমন সি হচ্ছে একটা প্রকৃতি, গাছপালা একটা প্রকৃতি, অ্যানিমালস হচ্ছে প্রকৃতি। তো কি হয়েছে? যে তারা হচ্ছে মিস্ট্রি অর্থাৎ রহস্যগুলো জানতে পেরেছে। আর একে কেন শুনবে? ওল্ড টিটনকে কেন শুনবে? বলো এই যে রেড হর্ন, এটাও কি হয়েছে? যে ডিভাইন পাওয়ার। যেমন মুসলিমরা বিশ্বাস করে যে যখন কিয়ামত ঘটবে তখন কি হবে? লাস্ট ডে যেটাকে বলি আমরা, জন মিল্টন বলেছেন যে যখন লাস্ট ডে ঘটবে তখন কি হবে? যে একটা একটা ব্লো দেওয়া হবে, অর্থাৎ ফু দেওয়া হবে। ওই ফুঁয়ের মাধ্যমে কি হবে? গোটা বিশ্বটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই জন্য কি হচ্ছে? ওর হেয়ার ওল্ড রিটার্ন বলো হিজ রেড হর্ন, অর্থাৎ সেটাকে কি হবে? বলো, বলো মানে প্রভাবিত করা, অর্থাৎ বাজাবে, যেটা করবে সিংহায় ফুঁক দেওয়া যেটা করবে। ওই জন্য কি হলো? পুরো পোয়েমটা আমরা পড়লাম। পোয়েম পোয়েমটা পড়ে এবার আমরা কি হলো? যে ফর্ম স্ট্রাকচার আমি প্রথমেই বলেছি, যেটা হচ্ছে পেট্রার্কাল সনেট, 14 লাইনের সনেট। 14 লাইনের সনেটের যেটা 8 লাইন থাকে, হুম, 8 লাইনটাকে বলা হয় অক্টেভ। 6 লাইন যেটা থাকে সেটাকে বলা হয় সেসেট। 8 লাইন যেটা থাকে তাকে বলা হয় অক্টেভ, 6 লাইন যেটা থাকে সেটাকে বলা হয় সেসেট। যেমন দেখো অক্টোবে তাহলে কি? অক্টোবে কি হবে? যে প্রবলেম অ্যালিনেশন ফ্রম নেচার, অর্থাৎ এর কারণটা কি? কারণ মানুষ কেন অ্যালিনেশন হয়ে যাচ্ছে প্রকৃতি থেকে? শেষে কি করবে? অর্থাৎ লাস্ট 6 লাইন, 6 লাইন কি করবে? রেসপন্স দেবে অথবা সলিউশন দেওয়ার চেষ্টা করবে। এনিহাউ সলিউশন তো হয় না, অ্যাকর্ডিং টু দ্য অথর দে উইল ট্রাই টু গিভ ইউ দ্য সলিউশন। তো অলমোস্ট ইন দ্যাট ওয়ে, এটা হচ্ছে মূলত 14 লাইনের পোয়েম। আমরা কিছুটা
আমরা কিছুটা হলেও করলাম। এবার কথা হলো যে এখানে আমাদেরকে কিছু জিনিস আবার জানার আছে। যেমন দেখো, একটা লাইন দেখো, আমি তোমাদেরকে বলি যে এই যে লাইনটা, লিটিল উই সি নেচার দ্যাট ইজ আওয়ার্স, ফিগার অফ স্পিচ। আমরা কিছু ফিগার অফ স্পিচের দিকে যাবো। তো এখানে যেমন দেখো, লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স, এখানে অনেকগুলো ফিগার অফ স্পিচ আছে। জাস্ট কিছু ফিগার অফ স্পিচ আমরা আলোচনা করব। এখানে কি ফিগার অফ স্পিচ হতে পারে? যেমন দেখো, আমি সাইডে লিখে রেখেছি হাইপার। হাইপারবোলটা কি, সিম্পলি বোঝার জন্য আমি বলছি যে হাইপারবোলটা কি। হাইপারবোলটা কি? হাইপারবোল, এই হাইপারবোলটা দুটি ওয়ার্ড নিয়ে গঠিত, একটা হচ্ছে হাইপার আর একটা হচ্ছে বোল। হাইপার মানে কি? যেমন আমরা বলি যে হাইপার টেনশন, হাইপার টেনশন, হাইপার ক্যালোরি। এই হাইপার মানে হচ্ছে এক্সট্রা, কোনো কিছু অতিরিক্ত বলা। হাইপার বোল, হাইপার টেনশন, যেমন বলি হাইপার টেনশন মানে কি, অতিরিক্ত টেনশন। তো হাইপার হাইপার বলার ক্ষেত্রে কি হবে, কোনো কিছু বলবে কিন্তু আমরা যেমন বলি না, অনেক সময় বলতে গিয়ে মানে অতিরিক্ত বলে ফেলি। তো এই যখন আমরা অতিরিক্ত কোনো কিছু বলবো, তখন ওটাকে বলবো হাইপার বল, ইন লিটারেরি টার্মস। তো যেমন দেখো এখানে বলছে যে লিটিল উই সি নেচার, খুবই অল্প। লিটিল মানে কি? লিটিল মানে হচ্ছে খুবই অল্প। লিটল মানে একটু নয়, খুবই অল্প, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে খুবই অল্প ইসি নেচার দ্যাট ইজ আওয়ার্স। এখানে কি বলছে যে প্রকৃতির সাথে আমাদের সম্পর্কটা একেবারেই শেষ হয়ে গেছে। কিন্তু এবার বলো তো, যে বাস্তবে কি তাই, যে আমরা এবার প্রকৃতির সঙ্গে প্রকৃতি থেকে একবারে 100% দূরে উঠে গেছি? ব্যাপারটা কিন্তু মোটেও নয়। তাহলে কি, এখানে কি হয়েছে, অথার টু অতিরঞ্জিত করা, অর্থাৎ বাংলা যদি বলি আমরা, সেটা হলো অতিরঞ্জিত করা। অতিরঞ্জিত করা অর্থাৎ অতিরিক্ত বাড়িয়ে বাড়িয়ে বলছেন। লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স, অর্থাৎ আমাদের মধ্যে যেটা আছে, আমাদের মধ্যে কি হয়েছে, প্রকৃতির ভালোবাসা লিটিল অর্থাৎ খুবই কমে গেছে। তো এটা সত্য কথা যে এখানে যে প্রকৃতির প্রতি ভালোবাসা আমাদের কমেছে, কারণে হোক অকারণে। কিন্তু অর্থাৎ যেটা বলছে যে লিটিল, এই লিটিলটা হয়ে গেছে কখন, তার জন্য ফিগার অফ স্পিচ এটা হয়ে গেল হাইপার বোল, অর্থাৎ অতিরঞ্জিত করে বলা। এবার তারপরে লাইনে দেখো, উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে এ সর্ডিড গুণ। এই যে সর্ডিড গুণ দেখতে পাচ্ছ, সর্ডিড গুণটা কি? সর্ডিড গুণটা কি? অক্সিমোরন। এটা হচ্ছে ফিগার অফ স্পিচ, হচ্ছে অক্সিমোরন। এবার কথা হলো যে অক্সিমোরনটা কি। আমরা যখন যখন আলাদা করে ফিগার অফ স্পিচ পড়াবো না, যখন যখন পাবো আমরা একটা করে আলোচনা করবো। অক্সিমোরনটা কি? অক্সিমোরন, অক্সিমোরনটা হচ্ছে ইন এ সেম টাইম, অর্থাৎ একই সাথে একই সেন্টেন্সের সাথে দুটো ওয়ার্ড ইউজ করবে যে দুটো টোটালি অপোজিট। প্রথম তোমরা এটা মনে রাখতে পারো যে অক্সিমোরন মানে হচ্ছে অপোজিট। বা হাইপারবল মানে কি? হাইপার মানে হচ্ছে এক্সট্রা, অক্সিমোরন মানে হচ্ছে যে অপোজিট আইডিয়ার কথা বলবে। যেমন দেখো, যেমন দেখো এখানে তোমরা পেয়েছো যে সর্ডিড, সর্ডিড গুণ। সর্ডিড মানে কি? সর্ডিড মানে হচ্ছে সেম ফুল। সর্ডিড মানে কি? যেমন দেখো, সর্ডিড মানে কি, সেম ফুল। আর গুণ মানে কি, বেনিফিট। আচ্ছা বলো তো, যে বেনিফিট যখন থাকবে সেখানে তো সেম ফুল লজ্জার কথা, লজ্জার কোনো কথাই থাকে না। কারণ বেনিফিট এবং সেম ফুল, অর্থাৎ লজ্জা এবং সুবিধা, এই দুটো হচ্ছে টোটালি উল্টা শব্দ। যেমন আমরা বলি যে বাংলায় যেমন কথা বলি কেমন আছো, তা আমরা যারা কষ্ট করে বলি তারা আমরা বলি যে খারাপের ওপর। যেমন খারাপ আমরা বলি, উম, কি বলি আমরা, খারাপের ভালো। তাহলে কি, এই ভালো এবং খারাপ যেমন দুটো আইডিয়া, দুটো আইডিয়া হচ্ছে অপোজিট।
ওই জন্য এটা কি হবে, এটা হবে অক্সিমোরন, অর্থাৎ খারাপ একটা গুণ, ভালো একটা গুণ, খারাপের ভালো, বা বলি মন্দের ভালো। এটা যখন আমরা কাউকে বলবো যে কেমন আছো, রিপ্লাই যদি আসে মন্দের ভালো, তো সেটা অবশ্যই হবে অক্সিমোরন। তারপরে দেখো, এখানে কিন্তু অনেক কিছু জিনিস পাবো। The sea that bears her bosom to the moon. The sea, আমরা জানি সিটা কি, সিটা কি মানুষ? তো সিটা হচ্ছে নন হিউম্যান বিং, সেটা হচ্ছে নন হিউম্যান বিং। এবার কি হয়েছে দেখো, দ্য সি দ্যাট বিয়ার্স হার bosom to the moon, এরকম মনে হচ্ছে তাহলে ডাইরেক্ট কাজ কে করে? ডাইরেক্ট কাজ মানুষ করে, কিন্তু এখানে মনে হচ্ছে সিটাকে মনে হচ্ছে যে মানুষের মতন কাজ করছে। কি করছে? যে বিয়ার্স আর বুসম, যেমন আমরা কি হাতগুলোকে ছড়িয়ে দিই, তেমনই মনে হচ্ছে যে সিটাও কিন্তু সেম কাজ করছে। কার সাথে? হাতগুলোকে মেলে দিচ্ছে। কার সাথে মেলছে? মনের সাথে, মানে মনটাকেও মানুষ মনে করা হচ্ছে, সিটাকেও মানুষ করা হচ্ছে, পার্সোনিফাইড। পার্সোনিফাইড, তাহলে এর কথা হলো পার্সোনিফিকেশন এন্ড ফিগার অফ স্পিচ এর মানে পার্সোনিফিকেশন, পার্সোনিফিকেশন। এবার এখানেও যেমন দেখো, এর নিচে এতে কিন্তু উত্তর লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে? দুটি ওয়ার্ড নিয়ে গঠিত, এক হচ্ছে পার্সন প্লাস ফাইড। পার্সন মানে কি? পার্সন মানে ব্যক্তি, পার্সন মানে হচ্ছে ব্যক্তি। ব্যক্তি কারা? আমি, তুমি, তোমরা, তারা, এগুলো সবাই হচ্ছে ব্যক্তি। কিন্তু এই আমি তুমি গুলোকে যখন, এগুলো বাদে যখন কোনো ব্যক্তি, কোনো জিনিসকে, কোনো প্রকৃতিকে, কোনো গাছকে, কোনো প্রাণীকে যখন মানুষের মতন করে বর্ণনা করা হয়, তখন এটা হয়ে যাবে ফিগার অফ স্পিচটা হয়ে যাবে, এটা ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ। তখন এগুলোকে বলবো আমরা পার্সোনিফিকেশন। অর্থাৎ এখানে যেমন দেখো, এগুলো বুঝতে সময় লাগবে, কিন্তু এগুলো পসিবল। যেমন দেখো, দিস সি অর্থাৎ নন হিউম্যান বিং, এটা কোনো মানুষ নয়, দ্যাট বিয়ার্স আর bosom টু দ্য মুন, অর্থাৎ মুনের দিকে বহন করছে, ছড়িয়ে দিচ্ছে, পার্সোনিফিকেশন। নেক্সট লাইনে অলসো দ্য উইন্ড, এখানে কি হচ্ছে? উইন্ডটাকে মানুষের মতন করে তুলনা করা হয়েছে। যে মানুষ, মানুষ কি করে যখন মানুষ রেগে যায়, তখন কি বিক্ষিপ্ত ভাবে অ্যাক্টিভিটি গুলো করে, রেগে যায়, হাতের অ্যাক্টিভিটি যেটা ওটা বেড়ে যায়, ঠিক ওরকম ভাবে উইন্ড যেটা হয়েছে, উইন্ডও রাগান্বিত হয়ে গেছে, সবসময় বইছে, কখন? অ্যাট অল আওয়ার্স, অর্থাৎ এটা হচ্ছে পার্সনিফিকেশন। 3 নম্বর লাইন আমরা রাখবো, and are of gather now like sleeping flowers। এই যে পুরো যে জিনিসগুলো, পুরো জিনিসগুলোকে কম্পেয়ার করা হয়েছে কার মাধ্যমে? লাইক, লাইক মানে মত, এটাকে বলা হয় সিমিলি। তো সিমিলি কাকে বলবো আমরা? সিমিলি, সিমিলি মানে হচ্ছে সিম্পলি সিমিলারিটি, সিমিলারিটি। ফর এক্সাম্পল, আমরা আমরা যখন আমরা অনেক সময় বলি, হুম, যে ইউ আর লাইক এ ডগ। এবার বলো যে উড ইউ আর লাইক এ ডগ। আচ্ছা বলো তো, কাউকে যখন আমরা কুত্তা বলি, কুত্তার মতন বলি, তো ওর চেহারাটা কি কুত্তার মতন তাই বলি? না ওর চেহারাতে লোম আছে, চামড়াতে লোম আছে, তাই আমরা তাকে কুত্তার মতন বলি না। এখানে কুত্তার মতন বলার মানে হলো যে ওর যে ব্যবহার, ওর যে আচরণ, সেগুলো হচ্ছে কুত্তার সঙ্গে, কুত্তার আচরণের সঙ্গে মিলছে। ওই জন্য আমরা বলি ইউ আর লাইক এ ডগ। কুত্তার মধ্যে যে সমস্ত গুণাবলী গুলো আছে, মানুষের মধ্যে যখন সে সমস্ত গুণাবলী পাই, তখন আমরা তাকে ডগ বলি। যেমন আমরা আবার বলি অনেক মানুষকে, ভালো মানুষকে, ইউ আর লাইক এ ফ্লাওয়ার। এটাও কিন্তু সিমিলি, কারণ হচ্ছে এই যে তুলনা করেছে, সিমিলারিটি দেখিয়েছে। এই যে ফ্লাওয়ার যখন বলি কাউকে ইউ আর লাইক এ ফ্লাওয়ার, দ্যাট মানে কি উনি কি তাহলে কি ফুল? না, ফুলের মধ্যে যেমন মিষ্টতা আছে, সুগন্ধি আছে, তেমনি যখন মানুষের মধ্যে যখন ভালো গুণাবলী লক্ষ্য করি, নরম নমনীয়তা লক্ষ্য করি, তখন আমরা তাকে ফুলের সন্তান বলি। কারণ ফুল বেসিক্যালি নরম। যেমন এখানে স্লিপিং ফ্লাওয়ার বলছে, অর্থাৎ
ভুলগুলো নিস্তে যায় একটা সময়ের পরে। তেমনি কোনো মানুষের কোয়ালিটি, কোনো মানুষ যদি সবসময় কঠিন আচরণ ধারণ করে তেমন তাকে ফ্লাওয়ার বলা হয় না। কিন্তু মানুষের কোনো মানুষ যখন সাধারণত কি হয়, নমনীয়তা মেনটেন করে, এমনকি গভীর রাগের সময় করে, তখন তাকে আমরা বলি ফ্লাওয়ার। বুঝতে পেরেছো? এটা হবে সিমিলি। এবার দেখো আরেকটা ফিগার অফ স্পিচ আমরা পাবো, অ্যাপোস্ট্রফ। ইট মুভস আস নট, গ্রেট গড, আই উড রাদার বি বেগান। অ্যাপোস্ট্রফটা কি? অ্যাপোস্ট্রফটা হচ্ছে যে, অ্যাপোস্ট্রফটা কি তাহলে? যেমন দেখো অ্যাপোস্ট্রফটা হচ্ছে, অ্যাপোস্ট্রফটা কি, এটাও কিন্তু ফিগার অফ স্পিচ। অ্যাপোস্ট্রফটা হচ্ছে যে নন ফিজিক্যাল এন্টিটি। নন ফিজিক্যাল এন্টিটি মানে কি, যে আমরা সবাই জানি যে ভগবান আছে, ঈশ্বর আছে, কিন্তু কি ফিজিক্যালি কিন্তু আমরা কেউ জানি না। অর্থাৎ আমরা যখন আমাদের প্রবলেম গুলো নন ফিজিক্যাল এন্টিটি অর্থাৎ অলমাইটিকে বলবো, হুম, তো তখন এটা হয়ে যাবে অ্যাপোস্ট্রফি। যেমন দেখো, সমস্ত প্রবলেম জানার পর অর্শদ কি বলছে, যে গ্রেট গড, আই রেডার বি এ প্যাগা। তিনি সম্বোধন করছেন কাকে? গডকে। নন, যদিও তিনি ফিজিক্যালি এক্সিস্ট করছেন না, তবুও তিনি কি করছেন, বলছেন যে গ্রেট গড। এবার লাস্ট দু লাইনে দেখো, দু লাইনে বলা হয় অ্যালিউশন। যেমন দেখো কোয়ার্টিয়াস অ্যান্ড ট্রিটন। তবে অ্যালিউশনটা কি, আমরা যারা জানি তারা ভালো, যারা জানি না তারা রিভাইজ করি। অ্যালিউশন, অ্যালিউশনটা কি? অ্যালিউশনটা বলা হয় মাইথোলজিক্যাল রেফারেন্স। মাইথোলজিক্যাল রেফারেন্স মানে কি, যে কোনো কিছু থাকবে, কোনো ব্যক্তি, কোনো বস্তু, যেগুলো মাইথোলজিতে আগেকার জামানায় ব্যবহার করা হতো। যেমন এখানে যেমন দেখো, যে আগেকার জামানায় বিশ্বাস করা হতো যে প্রোটিয়াসকে বলা হতো সমুদ্রের দেবতা, টিউটনকে বলা হতো যে শেষ দিনের দেবতা। তো এই যে দেখো, এগুলো অ্যালিউশন, অর্থাৎ এগুলোকে নেওয়া হয়েছে অন্যান্য টেক্সট থেকে, রেফারেন্স হিসেবে নেওয়া হয়েছে। কেন নিয়েছেন? কারণ আর্গুমেন্ট গুলোকে বা এই রেফারেন্স গুলো নেওয়া থেকে আরেকটা জিনিস বোঝা যায়, যে লেখক কতটা দক্ষ। যেমন দেখবে আমাদের সময়ে অনেকগুলো রাইটার আছে, সোশ্যাল মিডিয়া লেখক, হ্যাঁ, তারা কিছুই জানে না কিন্তু তারা কি লিখবে। এবার অনেকে আবার বাবা দেবে যে তারা ভালো লিখেছে, কিন্তু তাদের কোনো রেফারেন্স নেই পোয়েমের মধ্যে। আমরা জানি, আমরা সবাই বলি যে পোয়েমে রেফারেন্স থাকে না, কিন্তু না, পোয়েমে রেফারেন্স থাকে, আমাদেরকে রেফারেন্স খুঁজে নিতে হবে। যেমন এখানে যেমন দেখো, দুটি জিনিসের কথা বলেছে, মাইথোলজিক্যাল গডের কথা। তবে এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে অর্শোয়াদ যথেষ্ট পরিমাণে পড়াশোনা করেছেন, পড়াশোনা করেই কিন্তু প্রকৃতির প্রতি ভালোবাসা দেখিয়েছেন। ফেক ফেক অথবা মেকি ভালোবাসা তিনি সাহিত্যের প্রতি দেখাননি। এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি। আজকে আমরা এই পয়েন্টটা পড়লাম, তো পয়েন্টটা পড়ে কি বুঝতে পারলাম? পয়েন্টটা থেকে আমরা এটা বুঝতে পারলাম, এটি একটি সনেট, পেট্রার্কান সনেট, 14 লাইনের সনেট। 8 লাইন এবং 6 লাইন থাকে, 8 লাইনে বলা হয় অক্টোবর এবং 6 লাইনকে বলা হয় সেসেস। এই প্রথম 8 লাইন অর্থাৎ অক্টোবরতে কি করেছে, অক্টোবর মানে 8, আর সেসেস মানে হচ্ছে 6, 6। তো অক্টোবরতে কি করেছে, অক্টোবরতে নিজের সমস্ত প্রবলেম গুলো, অর্থাৎ নিজের যে মনের কথা, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে কি কি ঘটেছে, আমরা মানুষেরা কি কি করছি, সে সমস্ত জিনিসগুলো তিনি বলেছেন। শেষে কি করেছেন, শেষে সলিউশন দেওয়ার চেষ্টা করেছেন উইথ মাইথোলজিক্যাল ফিগার। এক কথা, ডিসোসিয়েশন ফ্রম নেচার, প্রকৃতি থেকে যা আমরা সম্পৃক্ত হারিয়ে ফেলেছি সেই জিনিসটা তিনি এই পোয়েমের মধ্যে তুলে ধরছেন। এই টাইপের তোমাদেরকে এসএলএসটি থেকে, পিএসসি থেকে তোমাদেরকে কোশ্চেন করা করা হবে। কোশ্চেন তোমাদেরকে এই জন্যই করা হবে, যেমন এটা পিএসসি সিলেবাসের না, কিন্তু পিএসসি সিলেবাসে কোশ্চেন আসতে পারে। কেন? পিএসসি সিলেবাস হচ্ছে পুরো লিটারেচার, এবং দিস পোয়েম ইজ দ্য পার্ট অফ দ্য লিটারেচার। সো
আমাদেরকে সমস্ত রকম ভাবে প্রিপারেশন হয়ে থাকতে হবে, কারণ সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সে পরীক্ষাগুলো খুব ডিফিকাল্ট হতে যাচ্ছে, কারণ দীর্ঘদিন থেকে কোনো রিক্রুটমেন্ট না থাকার কারণে। তো হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা কোয়ারি থাকে তোমরা বলতে পারো নির্দ্বিধায়। নাও দিস প্ল্যাটফর্ম ইজ ওপেন ফর দ্য স্টুডেন্টস। কারো কিছু জানার বা বোঝার বা সাজেশন, এনিওয়ান? কারো কিছু জানার বা বলার থাকলে তোমরা অনায়াসে বলতে পারো। আজকের মতো পোয়েট্রি এখানে শেষ। আমরা নেক্সট ক্লাসে ডিটেলস ডিসকাস করব। কারো কিছু জানার বা বলার? এনিওয়ান স্টুডেন্ট ফ্রম স্টুডেন্টস কর্নার? কারো কিছু বলার আছে? তো আজকের মতন ক্লাস এখানে শেষ। আমরা নতুন নতুন টপিক নিয়ে নেক্সট ক্লাসগুলোতে হাজির হব। ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।